দেখো, আজ আমরা ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন নিয়ে পড়বো। ঠিক আছে? তার প্রথমে যেটা আমাদের জানতে হবে যে বন্ধন জিনিসটা কি। বন্ধন হচ্ছে কি? বন্ধন হচ্ছে একটা আকর্ষণ বল। সেই আকর্ষণ বলটা কি করে না, অণুর মধ্যে পরমাণুগুলোকে জোটবদ্ধ অবস্থায় ধরে রাখে, বা মূলকের মধ্যে কি করে যে পরমাণুগুলোকে পরস্পর জোটবদ্ধ অবস্থায় ধরে রাখে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? বন্ধন। বন্ধন জিনিসটা কি? তাহলে বন্ধন হচ্ছে কি, এটি একটি আকর্ষণ বল। এটি একটি আকর্ষণ বল। আকর্ষণ বল যা অণুর মধ্যে অণুর মধ্যে বা মূলকের মধ্যে পরমাণুগুলিকে জোটবদ্ধ অবস্থায় ধরে রাখে। জোটবদ্ধ অবস্থায় ধরে রাখে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার যে আকর্ষণ বল। তাহলে বন্ধন হচ্ছে একটি আকর্ষণ বল। যেমন ধরো এখানে আমরা যদি লিখি O2, তাহলে O2-র মধ্যে দুটো অক্সিজেন পরমাণু আছে। এদেরকে কে ধরে রেখেছে না, এদেরকে যে আকর্ষণ বলটা ধরে রেখেছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে কি বন্ধন, বা যেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলে থাকি। ঠিক আছে? ঠিক একইভাবে CO2-র মধ্যে কি আছে? একটি কার্বনের সাথে দুটো অক্সিজেন পরমাণুর কি আছে? রাসায়নিক বন্ধন রয়েছে বা বন্ধন রয়েছে। অর্থাৎ আকর্ষণ বল আছে, সেটাকে আমরা বন্ধন বলছি এটাকে। হ্যাঁ, তো এই যে বন্ধনটা আমরা দেখছি এখানে, এই বন্ধন বা যে রাসায়নিক বন্ধন, এটা কত রকমের হয়? তাহলে আমরা দেখে নিচ্ছি যে রাসায়নিক বন্ধন, ঠিক আছে, এই রাসায়নিক বন্ধন কত রকমের হয়। তো আমাদের দেখো, রাসায়নিক বন্ধন এমনিতে অনেক রকমের হবে। ঠিক আছে? কিরকম হতে পারে এটাকে? যে আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন। 2 নম্বর আমরা লিখছি সমযোজী বন্ধন। 3 নম্বর লিখছি অসমযোজী বন্ধন। 4 নম্বর লিখছি ধাতব বন্ধন। ঠিক আছে? যেমন আচ্ছা, হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? এমনি অনেকগুলো তোমার কি বন্ধন রয়েছে এটাকে। তাদের মধ্যে আমরা কি করব না, শুধুমাত্র দুটো জিনিস পড়বো। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আগে বলে দিয়েছি, বন্ধন মানে হচ্ছে আকর্ষণ বল। তাহলে আমরা যখন বন্ধনগুলো দেখাবো, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, তোমরা দেখবে এখানে যে ওই আকর্ষণ বলটা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এর আগে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি এটাকে, যে বন্ধন তৈরি হচ্ছে, বন্ধন কখন তৈরি হবে? রাসায়নিক বিক্রিয়া হবে তখন বন্ধন তৈরি হবে। ঠিক আছে? তাহলে বন্ধন তৈরি করতে গেলে কি রাসায়নিক বিক্রিয়া করতে হয়। ঠিক আছে? তাহলে রাসায়নিক বিক্রিয়া কেন হয় না, রাসায়নিক বিক্রিয়া কেন হয় না, একটা জিনিস লক্ষ্য করো এখানে, যে আমরা যদি পর্যায় সারণী দেখি এটাকে, তাহলে পর্যায় সারণীর মধ্যে যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, তারা কিন্তু সহজে বিক্রিয়া করে না। ঠিক আছে? তাহলে অর্থাৎ ওদের যে বিক্রিয়া করার প্রবণতা অত্যন্ত কম। ঠিক আছে? তো এটা দেখে বিজ্ঞানীরা বলেছিলেন কি না, যে যেহেতু নিষ্ক্রিয় মৌলগুলোর বিক্রিয়া করার প্রবণতা কম, তাহলে ওদের কি ওদের কি স্থায়িত্বটা বেশি। ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো যেহেতু বিক্রিয়া করার প্রবণতা কম, তাই ওদের কি স্থায়িত্বটা বেশি হিসাবে ধরা হয়েছিল। ঠিক আছে? আরেকটা জিনিস না, ওদের স্থায়িত্বটা কেন বেশি, ঠিক আছে, বা ওরা কেন নিষ্ক্রিয়, সেটা দেখার জন্য বিজ্ঞানীরা যখন ওদের ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে আলোচনা করছিলেন, তখন বোঝা গেল কি না, ওদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখো। যেমন যদি আমরা হিলিয়াম নিই, দেখো আমরা যদি K L M আমরা যদি কক্ষগুলোতে ইলেকট্রন বসাই, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কোথায় কে কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকে? কে কক্ষে থাকে দুটো। নিয়নের ক্ষেত্রে কটা থাকে? নিয়নের ক্ষেত্রে থাকে 10টা। তাহলে 2,8, কেতে দুটো, এলে 8টা। ঠিক একইভাবে আমরা যদি আর্গনের ক্ষেত্রে নিই, তাহলে আমরা কত দেখতে পাবো? 2, 8, 18, তাহলে 8। ঠিক আছে? এভাবে আমরা যদি করে করে যাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে একটা জিনিস লক্ষ্য করব, যে হিলিয়ামে যেমন শেষ কক্ষে, হিলিয়ামে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো আছে। বাকিগুলোর ক্ষেত্রে, নিয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো শেষ কক্ষে কটা আছে? 8টা। আর্গনের ক্ষেত্রে দেখতে পাবো শেষ কক্ষে 8টা। ক্রিপ্টনের ক্ষেত্রে দেখতে পাবো শেষ কক্ষে 8টা। জেননের ক্ষেত্রে দেখতে পাবো শেষ কক্ষে 8টা। ঠিক আছে? রেডনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো শেষ কক্ষে 8টা থাকছে। তাহলে এই যে এই জায়গাটা দেখে নিয়ে বিজ্ঞানীরা কি বললেন না, যদি কোনো মৌলের, যেমন এদের ক্ষেত্রে কেন স্থায়ী হলো না, এদের ইলেকট্রন বিন্যাসটার বৈশিষ্ট্য কি না, যেমন হিলিয়ামের শেষ কক্ষে দুটো আর বাকিগুলো শেষ কক্ষে 8টা।
তাহলে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা থেকে কি হলো, বিজ্ঞানীরা বললেন যে যদি কোনো মৌলের শেষ কক্ষে দুটি বা আটটি ইলেকট্রন থাকে তাহলে তারা কি হয়, তারা স্থায়িত্ব লাভ করে বা তারা স্থায়ী হয়। যেমন নিষ্ক্রিয় মৌলগুলো স্থায়ী, সেরকম ওরাও স্থায়িত্ব পাবে। কিন্তু লক্ষ্য করো যে এরা বাদ দিয়ে, নিষ্ক্রিয় মৌলগুলো বাদ দিয়ে বাকি মৌলগুলো শেষ কক্ষে কি দুটো বা আটটা ইলেকট্রন পাবে না। তাহলে ওদের কি থাকে, দুটো বা আটটা ইলেকট্রন থাকে না। ঠিক আছে, তাহলে ওদের শেষ কক্ষে দুটো বা আটটা ইলেকট্রন না থাকার জন্য ওরা কি করবে, রাসায়নিক বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে কি করবে, ওদের শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে পুনর্বিন্যস্ত করে শেষ কক্ষে কটা ইলেকট্রন করবে, হয় দুটো বা আটটা ইলেকট্রন করে নেবে। ঠিক আছে, তাহলে তো যারা হিলিয়ামের কাছাকাছি, যে সমস্ত মৌল হিলিয়ামের কাছাকাছি, যেমন কারা না, লক্ষ্য করে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, এরা কার কাছাকাছি, এরা হচ্ছে কি পর্যায় সারণীতে হিলিয়ামের কাছাকাছি। তাহলে এরা কি চায় না, এরা চায় কি হিলিয়ামের মতো শেষ কক্ষে কটা ইলেকট্রন করি, দুটো ইলেকট্রন করে নেই, দুটো ইলেকট্রন করে এরা স্থায়িত্ব লাভ করবে। তাহলে এই যে সূত্র, অর্থাৎ যে হিলিয়ামের কাছাকাছি যারা আছে তারা শেষ কক্ষে দুটো ইলেকট্রন করবে, দুটো ইলেকট্রন করলে স্থায়িত্ব লাভ করবে। এই সূত্রটাকে বলে দ্বৈত সূত্র। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার কি দ্বৈত সূত্র, দ্বৈত সূত্র। ঠিক আছে, ঠিক একইভাবে বাকি মৌলগুলো তাহলে কি করবে না, বাকি মৌলগুলো শেষ কক্ষে কটা ইলেকট্রন করবে, শেষ কক্ষে আটটা ইলেকট্রন করবে। তাহলে বাকি মৌলগুলো শেষ কক্ষে যদি আটটা ইলেকট্রন করে তাহলে তারা কি স্থায়িত্ব লাভ করছে। তাহলে এই সূত্রটাকে বলা হচ্ছে তোমার কি অষ্টক সূত্র। ঠিক আছে, তাহলে হিলিয়ামের কাছাকাছি মৌলগুলো শেষ কক্ষে দুটো ইলেকট্রন করার চেষ্টা করবে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। আর বাকি যে মৌলগুলো আছে পর্যায় সারণীর, ওরা কি করবে না, ওরা শেষ কক্ষে আটটা ইলেকট্রন করার চেষ্টা করবে। ঠিক আছে, এই চেষ্টার জন্যই কি করবে, ওরা রাসায়নিক বিক্রিয়া করবে, এবং রাসায়নিক বিক্রিয়া কি করবে, ওরা ওদের যে যোজ্যতা কক্ষ, অর্থাৎ শেষ কক্ষে, শেষ কক্ষটাকে যোজ্যতা কক্ষ বলা হয়, কারণ শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে কি করে, মৌলগুলো ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া করে, এই জন্য শেষ কক্ষটা যোজ্যতা কক্ষ বলে। তাহলে শেষ কক্ষ অর্থাৎ যোজ্যতা কক্ষে কি করবে, ওরা ইলেকট্রন পুনর্বিন্যস্ত করে ওইখানে কি করবে, আটটা বা দুটো ইলেকট্রন করবে। ঠিক আছে, তো কিভাবে দেখো করতে পারে, দেখো এই যে শেষ কক্ষে আটটা বা দুটো ইলেকট্রন করবে, কিভাবে করবে এটা করার, দেখো এটা করার, দেখো আমরা দেখো আমাদের যেহেতু দুটো আমাদের এখানে আছে আয়নীয় এবং সমযোজী বন্ধন, তাহলে আমরা সেই অনুসারে দেখো দুটো রাস্তা বলে দিচ্ছি। তাহলে শেষ কক্ষে দুটি বা আটটা ইলেকট্রন করার জন্য, শেষ কক্ষে দুটি বা আটটি ইলেকট্রন করার জন্য মৌলগুলি কি করতে পারে না, এক নম্বর হচ্ছে নিজেদের মধ্যে এক বা একাধিক ইলেকট্রনের গ্রহণ বর্জন করবে। তাহলে গ্রহণ বর্জন করলে কি হবে না, লক্ষ্য করো, একটা মৌল যদি ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, কিন্তু বর্জন কতগুলো ইলেকট্রন করবে সেটা কিন্তু নির্ভর করছে যতগুলো ইলেকট্রন বর্জন করলে ওর কি হবে, ওর শেষ কক্ষে আটটা ইলেকট্রন হবে, আটটা বা দুটো হবে। ঠিক আছে, আর অন্যজন কতগুলো নেবে না, ওর নিলে কি হবে, ওর যতগুলো নিলে ওর শেষ কক্ষে আটটা বা দুটো হবে, ঠিক ততগুলোই ও গ্রহণ করবে। তাহলে নিজেদের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বর্জন করলে তখন কি হবে, যে বর্জন করবে সে ক্যাটায়ন হবে, আর যে গ্রহণ করবে সে অ্যানায়ন হবে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন যখন যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে, না আয়ন তৈরি হলো। তাহলে আয়নগুলো যুক্ত হবে কি দ্বারা, তখন আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, আমরা এটা ডিটেলসে পড়াবো। তাহলে নিজেদের মধ্যে যদি এক বা একাধিক ইলেকট্রনের গ্রহণ বর্জন করে তখন অ্যাকচুয়ালি কি হবে, এটাতে আমাদের তৈরি হবে কি আয়নীয় বন্ধন তৈরি হবে। ঠিক আছে, আর 2 নম্বর রাস্তাটা হচ্ছে, তোমার লক্ষ্য করো 2 নম্বর রাস্তাটা কি হচ্ছে, এখানে 2 নম্বর রাস্তাটা হচ্ছে যে মৌলগুলির মধ্যে বা মৌলগুলির পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠিত হবে। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রন জোড় গঠিত হবে, যখন ইলেকট্রন জোড় গঠিত হবে তখন তোমার কি হবে, সমযোজী বন্ধন তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো দুটো রাস্তা পেলাম, একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ বর্জন করবে। ইলেকট্রন গ্রহণ বর্জন মানে কি, যে ছাড়বে সে ক্যাটায়ন, যে নেবে সে অ্যানায়ন। ঠিক আছে, নিয়ে ক্যাটায়ন অ্যানায়ন তাদের মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলের জন্য যুক্ত হবে, আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে। আর আরেকটা হচ্ছে তোমার কি, এরা এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করবে, নিয়ে যুক্ত হবে। ঠিক আছে,
তখন কি হবে, সমযোজী বন্ধন গঠিত হবে। তাহলে লক্ষ্য করো, এরপর আমরা একে একে আমরা আলোচনা করে যাচ্ছি এখানে যে এই যে আয়নীয় বন্ধনটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে, আর সমযোজী বন্ধন কিভাবে তৈরি। আগে দেখো, এরপরে আমরা আয়নীয় বন্ধন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আয়নীয় বন্ধন তাহলে আয়নীয় বন্ধন কি, ঠিক আছে, এবং কিভাবে গঠিত হয়, তো এই সম্পর্কে বিজ্ঞানী কোসেল প্রথম মতবাদ দেন, ঠিক আছে। তাহলে আমরা বিজ্ঞানী কোসেলের মতবাদ অনুসারে আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয়, ঠিক আছে, আমরা দেখাচ্ছি, এবং আয়নীয় বন্ধন কাকে বলা হচ্ছে সেটা আমরা এখান থেকে বলবো এটাকে, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী কোসেলের মতবাদ অনুসারে দেখো, বিজ্ঞানী কোসেলের মতবাদ অনুসারে, ঠিক আছে, আমরা দেখো প্রথমে NaCl গঠন করছি, এবং এই NaCl গঠন করার সময় আমরা দেখো বিজ্ঞানী কোসেলের মতবাদটা বলবো এটাকে। তো বিজ্ঞানী কোসেল দেখো কি বলেছে, আয়নীয় বন্ধন তৈরি হবে একটি ধাতু এবং অধাতুর মধ্যে, একটি তড়িৎ ধনাত্মক ধাতু এবং একটি তড়িৎ ঋণাত্মক অধাতুর মধ্যে কি হবে, আয়নীয় বন্ধন গঠিত হয়, ঠিক আছে। তাহলে কিভাবে গঠিত হবে না, একটা তড়িৎ ধনাত্মক ধাতু, যেমন হচ্ছে ধরো সোডিয়াম একটা তড়িৎ ধনাত্মক ধাতু। তাহলে সোডিয়ামের আমরা জানি সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে সোডিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে, 11টা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি কি 2 8 1, ঠিক আছে। তাহলে এই যে সোডিয়ামের আমরা দেখি ইলেকট্রন বিন্যাস পেলাম 2 8 1, ঠিক আছে। এবার লক্ষ্য করো ক্লোরিনের ক্ষেত্রে কি দেখতে পাই না, ক্লোরিনের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক কত, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তোমার 17। তার মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী কোসেল কি বলেছে দেখো, কি হবে, যেটা ধাতু, সে ধাতু কি করবে, এটাকে ওর যোজ্যতা কক্ষ থেকে ওর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ছাড়বে। কিভাবে ছাড়বে লক্ষ্য করে এখানে, যে এখানে সোডিয়ামের দেখো শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে সোডিয়াম কি করবে, ওই সেই ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, ঠিক আছে। আর এখানে লক্ষ্য করো যে ক্লোরিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, দেখো 7টা। তাহলে ক্লোরিন কি করবে, সোডিয়াম যে ইলেকট্রনটাকে ছাড়ছে সেই ইলেকট্রনটাকে নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, অর্থাৎ তড়িৎ ধনাত্মক যে ধাতু আছে সেই ইলেকট্রন বর্জন করবে। কতগুলো বর্জন করবে না, যতগুলো বর্জন করলে ওর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 8টা পড়ে থাকবে। তাহলে এই ইলেকট্রনটাও ছেড়ে দিল। এবার ক্লোরিন কি করছে বলো না, ক্লোরিন করছে দেখো এর শেষ কক্ষে যেহেতু 7টা আছে, তাহলে একটা ইলেকট্রন দরকার। তাহলে সোডিয়াম বর্জিত ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করছে। তাহলে গ্রহণ করলে দেখো কি হয়ে যাবে এখানে, তাহলে গ্রহণ করলে যেটা হয়ে যাবে এখানে, যে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে ও কিসে পরিণত হয়েছে, ও কিন্তু পরিণত হয়েছে কি Na+ আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে। ও কিসে পরিণত হয়েছে, Na+ আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে লক্ষ্য করো যে ক্লোরিন কি হচ্ছে, শেষ কক্ষে একটা ইলেকট্রন নিয়েছে। তাহলে নিলে কি হলো, ওরা যুক্ত হয়ে ইলেকট্রনটা নিয়ে কি হয়েছে, শেষ কক্ষে কটা ইলেকট্রন হয়েছে, 8টা হয়ে গেছে। তাহলে তাহলে ওর লক্ষ্য করো, তাহলে ওর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, শেষ কক্ষে কটা ইলেকট্রন, 8টা, ঠিক আছে। তো 8টা, এবং কি হচ্ছে, একটা নেগেটিভ আধান পাচ্ছি। এবং এদের ইলেকট্রন বিন্যাসগুলো লক্ষ্য করো, সোডিয়ামের এখন ইলেকট্রন বিন্যাস কি, এটা 2 8। তাহলে এস কটা ইলেকট্রন হচ্ছে বলো, 10টা ইলেকট্রন হচ্ছে। 10টা মানে কি, কার মতো ইলেকট্রন বিন্যাস পেয়েছে, নিয়নের মতো। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে কি ইলেকট্রন বর্জন করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ওর দেখো কি ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো এখন 2 8 8, অর্থাৎ এর শেষ কক্ষে কটা হয়ে গেল, 18। অর্থাৎ এর আমরা কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, টোটাল 18টা। অর্থাৎ এ কার মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল, আর্গনের মতো, ঠিক আছে। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দুটো কি হচ্ছে দেখো, এখানে কিসে পরিণত হয়েছে, সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়েছে এবং ক্লোরিন অ্যানায়নে পরিণত হয়েছে। এবার এই যে ক্যাটায়ন অ্যানায়ন, এরা যে পরস্পরের সঙ্গে যুক্ত হবার যে একটা ক্ষমতা অর্জন করবে, কিভাবে অর্জন করছে না, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের প্রভাবে কি হবে, এরা যুক্ত হবে বা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। তাহলে এই যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা তৈরি হলো, সেই আকর্ষণ বলটা এখানে কি হিসাবে কাজ করবে, এই আকর্ষণ বলটা এদের মধ্যে কি আয়নীয় বন্ধন হিসাবে কাজ করবে। তাহলে এরপরে কি হচ্ছে, ক্যাটায়ন আয়ন এরা আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড, সলিড মানে কঠিন সোডিয়াম ক্লোরাইড এরা গঠন করছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখান থেকে যে বিজ্ঞানী কৌশলের যে মতবাদ, এখান থেকে বোঝা গেল এটা। তাহলে কার কার মধ্যে তৈরি হবে, ধাতু এবং অধাতুর মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হবে। ধাতু ইলেকট্রন ছাড়বে, কতগুলো ছাড়বে, যতগুলো ছাড়লে শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। অধাতু অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মৌল অধাতু
ও কি ইলেকট্রন গ্রহণ করবে? কটা ইলেকট্রন গ্রহণ করবে? না, ওর একটা পরমাণু ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে যতগুলো নিয়ে নেবে, শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, নিয়ে ধাতু ক্যাটায়ন এবং অধাতু অ্যানায়নে পরিণত হবে। নিয়ে এরা কি হবে? ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হওয়ার পর কি পরস্পরের সাথে যুক্ত হবে কুলম্বীয় আকর্ষণ বলের প্রভাবে বা স্থিরতাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হবে। তাহলে এই যে আকর্ষণ বলটা তৈরি হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে, এই আকর্ষণ বলটাই কি? এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার আয়নীয় বন্ধন। কারণ প্রথমেই পড়েছি বন্ধন কি একটা আকর্ষণ বল। তাহলে এই যে স্থিরতাড়িতিক আকর্ষণ বল, এটা এখানে কি হবে? আয়নীয় বন্ধন হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে আর কতগুলো জিনিস লক্ষ্য করো যে আমাদের যদি বলে এখানে আয়নীয় যোজ্যতা, তাহলে আয়নীয় যোজ্যতা কাকে বলবো আমরা? আয়নীয় যোজ্যতা। ঠিক আছে, তাহলে আয়নীয় যোজ্যতার আমরা কিভাবে ডেফিনেশন দেবো এটাকে? তো লক্ষ্য করো যোজ্যতা কাকে বলে? না, যোজ্যতা হচ্ছে একটা মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করার যে ক্ষমতা, অর্থাৎ কি মৌলের পরমাণুর পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ওদের যোজ্যতা। তো এখানে লক্ষ্য করো সোডিয়াম এবং ক্লোরিন এরা ইলেকট্রনের আদান প্রদান করে নিয়ে কি হচ্ছে? এরা ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হলো। নিয়ে এরা কি পরস্পরের সঙ্গে যে যুক্ত হওয়ার যে ক্ষমতা অর্জন করছে, সেই ক্ষমতাটাই হচ্ছে কি এদের আয়নীয় যোজ্যতা। ঠিক আছে, তাহলে এরা কি করছে? এরা না নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হচ্ছে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে কিসে? অ্যানায়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, নিয়ে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা অর্জন করছে, ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হওয়ার পর এরা পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা অর্জন করছে, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে কি? আয়নীয় যোজ্যতা। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করে যে আয়নীয় যোজ্যতাকে আমরা মাপবো কি করে? না, আয়নীয় যোজ্যতাকে মাপার সহজ নিয়মটা হচ্ছে কি? না দেখো এখানে একটা যে ক্যাটায়নের আয়নীয় যোজ্যতা কত হবে? না লক্ষ্য করো এখানে সোডিয়াম দেখো যখন Na প্লাসে পরিণত হচ্ছে, একটা সোডিয়াম পরমাণু কটা ইলেকট্রন বর্জন করেছে? একটা। তাহলে এখানে সোডিয়ামের আয়নীয় যোজ্যতা হবে 1। ঠিক আছে, একটা পরমাণু যটা ইলেকট্রন বর্জন, সোডিয়ামের একটা পরমাণু একটা ইলেকট্রন বর্জন করেছে, তাহলে সোডিয়ামের আয়নীয় যোজ্যতা হচ্ছে 1। ঠিক একইভাবে ক্লোরিনের আয়নীয় যোজ্যতা কত? না একটা ক্লোরিন পরমাণু এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিনের আয়নীয় যোজ্যতা হচ্ছে কত? সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোরই আয়নীয় যোজ্যতা আমরা দেখতে পাচ্ছি কত? 1। অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন দুটোরই আয়নীয় যোজ্যতা এখানে হচ্ছে 1। ঠিক আছে, তো দেখো এই মতবাদটাকে কাজে লাগিয়ে আমরা আরো কিছু আয়নীয় যৌগের আমরা গঠন এখানে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন লক্ষ্য করো আমরা ক্যালসিয়াম অক্সাইডের গঠন দেখাচ্ছি। CaO এর গঠন দেখো আমরা কিভাবে করবো এটাকে। তো লক্ষ্য করো এখানে এটা কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম এবং অক্সিজেন। তো ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। তাহলে আমরা 20 কে কিভাবে লিখবো? এটা পরমাণু, এতে ইলেকট্রন বিন্যাসটা 2,8,8,2। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আমরা দেখাবো? দুটো। এই যে দুটো ইলেকট্রন, অর্থাৎ কে তে দুটো আছে, এল এ 8টা, এম এ 8টা, এন এ কটা? দুটো আছে। এই এন কক্ষে যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন ও ছাড়বে। ঠিক আছে, এবার এখানে লিখছি অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তাহলে ওটা কত? 2,6। তাহলে লক্ষ্য করো এখানে যেটা হচ্ছে তোমার যে অক্সিজেনের একটা পরমাণুর কটা ইলেকট্রন দরকার? দুটো ইলেকট্রন দরকার। এর কটা আছে এখানে? দেখো এর 6টা আছে। তাহলে 6টা ইলেকট্রনকে আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে কি করছে এটা? ক্যালসিয়াম কি করবে? দেখো এর ছাড়তে হবে কটা? একে দুটোই ছাড়তে হবে, আর অক্সিজেনের দুটো দরকার। তাহলে এখানে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছে এবং সেই দুটো ইলেকট্রন কে নিয়ে নিচ্ছে? দুটো ইলেকট্রন দেখো ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ার জন্য ও কিসে পরিণত হলো? লক্ষ্য করো ও কিসে পরিণত? Ca2+। ঠিক আছে, ক্যালসিয়াম কিসে পরিণত হচ্ছে? Ca2+ এ পরিণত হলো। ঠিক আছে, আর অক্সিজেন কিসে পরিণত হচ্ছে? দেখো অক্সিজেন দুটো ইলেকট্রন নিল, তাহলে কি হচ্ছে? এটা অক্সিজেনের শেষ কক্ষে 8টা ইলেকট্রন হলো এবং অক্সিজেন 2- এ পরিণত হলো। ঠিক আছে, এবং দেখো এখানে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো? 2,8,8। আর অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো? 2,8। ঠিক আছে, তাহলে এরা ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়েছে। এরপর কি হবে? ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরে কি স্থিরতাড়িতিক আকর্ষণ বলে যুক্ত হবে, অর্থাৎ আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে যুক্ত হয়ে কি তৈরি করবে? CaO। এটা হচ্ছে কি সলিড। তাহলে কঠিন ক্যালসিয়াম অক্সাইড গঠন করবে।
তাহলে এরা কি বন্ধন দ্বারা যুক্ত হলো? আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হলো। এবং আয়নীয় বন্ধন দ্বারা যে সমস্ত যৌগ গঠিত হবে তাদেরকে আমরা কি বলবো? আয়নীয় যৌগ বলবো এটাকে, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করো, এখানে একটা ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়বে, আর এখানে একটা অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে যটা ইলেকট্রন এখানে একটা পরমাণু বর্জন করছে, এখানে অধাতুর একটা পরমাণু ততগুলো ইলেকট্রন গ্রহণ করছে। এখানে তাহলে বুঝতে পারছো যে ক্যালসিয়ামের এখানে আয়নীয় যোজ্যতা কত হবে? দুটো ইলেকট্রন ছাড়ছে একটা ক্যালসিয়াম পরমাণু, তাহলে এর আয়নীয় যোজ্যতা কত হয়ে যাবে? এখানে 2, ঠিক আছে? আর অক্সিজেনের আয়নীয় যোজ্যতা কত হয়ে যাবে এখানে? এটা হবে 2, কারণ একটা পরমাণু কটা ইলেকট্রন গ্রহণ করছে? এখানে একটা পরমাণু এখানে কি দুটো ইলেকট্রন গ্রহণ করছে। বোঝা যাচ্ছে ওটা? ঠিক আছে, দেখো এখানে দেখো সমান সমান ইলেকট্রন গ্রহণ বর্জন হচ্ছে, তো যেখানে সমান সমান ইলেকট্রনের গ্রহণ বর্জন হচ্ছে না ওইরকম একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? তাহলে আরো জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন লক্ষ্য করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 কিভাবে গঠিত হয়? MgCl2 এর গঠন, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অর্থাৎ 12। তাহলে আমরা কিভাবে লিখবো? 2,8,2, ঠিক আছে? তাহলে এই শেষ কক্ষে কটা ইলেকট্রন? দেখো দুটো। শেষ কক্ষে কটা ইলেকট্রন? দুটো। আর কার সাথে যুক্ত হচ্ছে? এখানে দেখো দুটো ক্লোরিন আছে, এখানে দুটো ক্লোরিন আছে। তাহলে একটা ক্লোরিন ধরো আমরা উপরে দেখাচ্ছি আর একটাকে নিচে দেখাচ্ছি। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রে কি 17, তাহলে ওদের ইলেকট্রন বিন্যাস কত হয়? 2,8,7। এটার ক্ষেত্রেও লিখছি 2,8,7, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এদের শেষ কক্ষে কটা করে আছে? 7টা করে ইলেকট্রন আছে ক্লোরিনগুলো, ঠিক আছে? তাহলে লক্ষ্য করে ম্যাগনেসিয়াম এখান থেকে কি দুটো ইলেকট্রন বর্জন করবে, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করবে, কিন্তু লক্ষ্য করো যে একটা ক্লোরিন পরমাণুর একটা দরকার। তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন যাবে দেখো একটা ক্লোরিনের পরমাণুর কাছে, এর কটা রয়েছে দেখো 7টা। তাহলে এই ইলেকট্রনটা এলে কটা যাবে? 8টা হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে অপর যে ইলেকট্রনটা ম্যাগনেসিয়ামে সেটা যাবে কি অপর একটা ক্লোরিন পরমাণুর কাছে, তখন এরও কটা হবে? এরও তখন 7টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের কি দেখতে পেলাম? যে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ার জন্য ওইটা কিসে পরিণত হচ্ছে? Mg2+, ঠিক আছে? ম্যাগনেসিয়ামটা পরিণত হলো Mg2+। আর এখানে ক্লোরিন গুলো কিসে পরিণত হচ্ছে? ক্লোরিন দেখো এখানে প্রত্যেকটার 8টা করে ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে এটা Cl-। আর অপর ক্লোরিনটাও কি হয়ে যাচ্ছে? এটাও Cl- এ পরিণত হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটো ক্লোরিন যেটা অ্যানায়নে পরিণত হলো, এরা কার সাথে যুক্ত হবে? Mg2+ এর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করছে? MgCl2 কঠিন, ঠিক আছে? তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হলো, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে মানে যদি এখানে দেখো দুটো, অর্থাৎ এখানে লক্ষ্য করো যে ম্যাগনেসিয়ামের যে আয়নীয় যোজ্যতা কত হবে না? ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন ছাড়ছে? দুটো। কিন্তু ক্লোরিনের আয়নীয় যোজ্যতা কত হচ্ছে এখানে? ক্লোরিনের আয়নীয় যোজ্যতা কিন্তু 1 হবে, ঠিক আছে? কেন 1 হচ্ছে? কারণ দেখো একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে ক্লোরিনের আয়নীয় যোজ্যতা হয়ে যাচ্ছে কত? 1, আর ম্যাগনেসিয়ামের হচ্ছে 2, ঠিক আছে? দেখো এখানে আমরা অপর আরেকটা যৌগর গঠন দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, ঠিক আছে? তাহলে AlCl3 এর গঠন আমরা কিভাবে দেখাবো এটাকে? তাহলে ঠিক একইভাবে দেখো AlCl3 কিভাবে গঠিত হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখাচ্ছি এখানে AlCl3 এর গঠন। তাহলে AlCl3 কিভাবে গঠিত হবে লক্ষ্য করো যে অ্যালুমিনিয়াম এর কটা? অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2,8,3, ঠিক আছে? এখানে কটা ক্লোরিন আছে? এখানে দেখো 3টা ক্লোরিন, তাহলে ক্লোরিন পরমাণু 3টা আমরা পরপর লিখে নিলাম। আমরা জানি ক্লোরিনের কটা? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, তাহলে ক্লোরিনের আমরা কি লিখতে হচ্ছে? ইলেকট্রন বিন্যাস 2,8,7, ঠিক আছে? অর্থাৎ এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? এর 7টা আছে, ঠিক আছে? প্রত্যেকেরটা তাহলে কটা হবে? 7টা, ঠিক আছে? তা অ্যালুমিনিয়ামের আমরা শেষ কক্ষে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি? 3টা। তাহলে অ্যালুমিনিয়ামকে দেখো 3টা ইলেকট্রন ছাড়লেই ওর শেষ কক্ষে কটা থাকবে তখন? 8টা, কারণ 3টা ছাড়লে কি হবে? শেষ কক্ষটা কি হবে? শেষ কক্ষটা কে এল কক্ষটায় কি হবে? ওর শেষ কক্ষ হয়ে যাবে। তাহলে 3টা ইলেকট্রন কাকে কাকে দিচ্ছে দেখো? 3টা ক্লোরিন, 3টা ইলেকট্রন 3টা ক্লোরিন পরমাণুকে দেবে। একটা ইলেকট্রন প্রথম ক্লোরিনটাকে, দ্বিতীয়টা দ্বিতীয় ক্লোরিনকে, আর তৃতীয়টা 3 নম্বর ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তাহলে দিয়ে দিয়ে লক্ষ্য করো অ্যালুমিনিয়ামটা কিসে পরিণত হচ্ছে? অ্যালুমিনিয়ামটা দেখো পরিণত হচ্ছে 3টা ইলেকট্রন গেল, তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুটা কিসে পরিণত হচ্ছে? Al3+ আয়নে পরিণত হবে, ঠিক আছে?
তাহলে এখন দেখো অ্যালুমিনিয়ামের তাহলে কটা ইলেকট্রন থাকছে না, ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো 2,8। কতগুলো ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষে দেখো 8 আর 2 10টা। তাহলে অ্যালুমিনিয়াম কার মতো হয়ে গেল ইলেকট্রন বিন্যাসটা, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। ঠিক একইভাবে এখানে ক্লোরিন গুলো কাদের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল দেখো Cl মাইনাস। ঠিক আছে, শেষ কক্ষে 8টা হয়ে গেল। দেখো ইলেকট্রন বিন্যাস কত না এর কত হবে ক্লোরিনের 2,8,8। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি 2,8,8। এটা কার মতো, এটা দেখো আর্গনের মতো। তাহলে ক্লোরিন এখানে কি হচ্ছে Cl মাইনাস আয়নে পরিণত হচ্ছে এবং এটা কি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে Cl পরমাণুগুলো Cl মাইনাস আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটা এখানে Cl মাইনাস আয়ন তৈরি হলো এবং এরা কার সাথে যুক্ত হচ্ছে এখানে Al3 প্লাসের সাথে যুক্ত হচ্ছে। নিয়ে এরা কি হবে তো কি তৈরি করছে এটা AlCl3 কঠিন যৌগ গঠন করছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে যে অ্যালুমিনিয়ামের এখানে তাহলে যোজ্যতা কত হবে, অ্যালুমিনিয়ামের আয়নীয় যোজ্যতা কত হবে এখানে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছাড়ছে, তাহলে অ্যালুমিনিয়ামের আয়নীয় যোজ্যতা হচ্ছে 3। আর ক্লোরিনের আয়নীয় যোজ্যতা কত হবে, একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিনের আয়নীয় যোজ্যতা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। দেখো এরপরে আমরা লিথিয়াম হাইড্রাইডের গঠন দেখাচ্ছি। ঠিক আছে, লিথিয়াম হাইড্রাইড কিভাবে গঠিত হয়, LiH এর গঠন। এটাও একটা আয়নীয় যৌগ এবং আমরা দেখছি এটা কিভাবে গঠিত হচ্ছে। এখানে ধাতু হচ্ছে লিথিয়াম, তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 3। তাহলে আমরা কিভাবে সাজাবো এটা ইলেকট্রন বিন্যাসটা 2,1। ঠিক আছে, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে এর একটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো আমরা আগেই বলেছি দেখো যে লিথিয়াম এবং হাইড্রোজেন এরা কার কাছাকাছি বটে না, এরা হচ্ছে তোমার হিলিয়ামের কাছাকাছি। আমরা পর্যায় সারণীতে যদি দেখি তাহলে ইলেকট্রন বিন্যাসের দিক থেকে কি হবে লিথিয়াম এবং হাইড্রোজেন এরা হচ্ছে তোমার কি হিলিয়ামের কাছাকাছি। মানে এরা কি হবে, এরা শেষ কক্ষে কটা ইলেকট্রন করবে, শেষ কক্ষে এরা 2টো করে ইলেকট্রন করবে এবং দ্বৈত সূত্র অনুসারে এরা স্থায়িত্ব লাভ করবে। তাহলে কি হবে লক্ষ্য করো এখানে যে লিথিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে এখানে একটা, আর হাইড্রোজেনের শেষ কক্ষেও একটা। ঠিক আছে, তাহলে কি হবে এখানে যে লিথিয়ামের যে শেষ কক্ষে একটা ইলেকট্রন সেটা চলে যাবে কোথায়, হাইড্রোজেনের কাছে চলে যাবে। লিথিয়াম এখানে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, হাইড্রোজেন হচ্ছে কি একটা তড়িৎ ঋণাত্মক অধাতু। ঠিক আছে, তাহলে তোমার কি হবে হাইড্রোজেন এখানে ইলেকট্রন গ্রহণ করবে। তো ইলেকট্রন গ্রহণ করলে তোমার কি হবে লক্ষ্য করো এখানে যে লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হচ্ছে এটাকে Li প্লাসে। ঠিক আছে, তাহলে Li প্লাসে পরিণত হচ্ছে এখানে এবং এর ইলেকট্রন বিন্যাস তখন কি হবে, কারণ একটা ইলেকট্রন চলে গেল তাহলে শেষ কক্ষে 2টো পড়ে আছে, তাহলে 2টো ইলেকট্রন মানে কি এর ইলেকট্রন বিন্যাস দেখো হিলিয়ামের মতো হয়ে গেল। ঠিক আছে, ওরও শেষ কক্ষে 2 এরও শেষ কক্ষে 2, তাহলে এটা Li প্লাসে পরিণত। এই একটা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হচ্ছে দেখো এর 2টো ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর 2টো ইলেকট্রন হয়ে যাওয়ার জন্য তাহলে এর কি হচ্ছে এটা অ্যানায়নে পরিণত হলো। এরও শেষ কক্ষে কটা ইলেকট্রন 2টো হয়ে গেল, একটা ছিল আর একটা লিথিয়াম থেকে এলো। তাহলে আমাদের লিথিয়ামটা কিসে পরিণত, লিথিয়াম পরমাণুটা লিথিয়াম ক্যাটায়নে পরিণত হলো, আর এখানে H পরমাণুটা কিসে হাইড্রাইড আয়নে পরিণত হলো। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন এরা কিসে যুক্ত হবে, এরা কি হবে আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হবে, কুলম্বীয় আকর্ষণ বল বা স্থিরতারিতিক আকর্ষণ বলে যুক্ত হবে। নিয়ে এরা কি তৈরি করছে লিথিয়াম হাইড্রাইড একটা কঠিন যৌগ গঠন করছে। ঠিক আছে, তাহলে এখানেও যদি লক্ষ্য করা যায় যে কার যোজ্যতা কত, লিথিয়ামের যোজ্যতা 1 কারণ একটা ইলেকট্রন বর্জন করছে, হাইড্রোজেনের যোজ্যতা কত 1 কারণ হাইড্রোজেন কি একটা ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, দেখো আমরা যে সমস্ত আয়নীয় যৌগগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি তাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা কি, এটাকে নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বলি কি বা খাদ্য লবণ। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। তো এই সোডিয়াম ক্লোরাইড কি এটা একটা আয়নীয় যৌগ আমরা দেখলাম এবং এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করে এই আয়নীয় যৌগটা এটা কিরকম, এটা ক্যালাসাকার যৌগ। এটা কিরকম, এটা ক্যালাসাকার যৌগ। ঠিক আছে, এটা একটা ক্যালাসাকার যৌগ এবং এর ক্যালাসটা কিরকম দেখতে, এর ক্যালাসটা দেখতে দেখো এটা ঘনকাকার একটা ক্যালাস তৈরি করে। এটা তোমরা দেখবে লবণ যদি হাতে নিয়ে দেখো তাহলে লবণের যে কণাগুলো সেগুলো দেখতে কি কিউবের মতো দেখতে। ঠিক আছে, অনেকটা লুডুর গুটির মতো। ঠিক আছে, তাহলে এই ক্যালাসটার মধ্যে কে থাকে না, ক্যালাসটার মধ্যে থাকে Na+ আর Cl-। ঠিক আছে, Na+ এবং Cl- পর পর এটা সজ্জিত থাকে। এবং আরেকটা মজার জিনিস লক্ষ্য করো যে ক্যালাসের মধ্যে কি থাকে না, ক্যালাসের মধ্যে যেটা থাকে এখানে প্রত্যেকটা Na+ কে, ঠিক আছে, প্রত্যেকটা Na+ কে ঘিরে থাকে 6টা Cl- আয়ন
এবং প্রত্যেকটা Cl মাইনাসকে ঘিরে থাকে 6টা Na প্লাস আয়ন থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার কি NaCl এর যে ক্যালাসটা গঠিত হয়। ঠিক আছে, দেখতে কিরকম, এটা একটা ঘনকাকার ক্যালাস গঠন করে এবং এই ক্যালাসের মধ্যে তোমার কি থাকে, এটা যে একটা Na প্লাসকে ঘিরে থাকবে 6টা Cl মাইনাস, প্রত্যেকটা Cl মাইনাসকে ঘিরে থাকবে কি 6টা Na প্লাস আয়ন থাকে। ঠিক আছে, আর আরেকটা মজার জিনিস এখানে লক্ষ্য করো যে সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অণু হয় না। মনে রাখতে হবে, আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অণু থাকে না। তাহলে ওদের ক্ষেত্রে কি থাকে না, ওদের ক্ষেত্রে দেখো যে ক্যালাসটার মধ্যে শুধুমাত্র আয়ন থাকবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে, কঠিন অবস্থাতেও কি আছে, Na প্লাস আয়ন Cl মাইনাস আয়ন, এর মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই। কিন্তু মনে রাখতে হবে যে ক্যালাসটার মধ্যে যতগুলো Na প্লাস আয়ন থাকবে ঠিক ততগুলোই Cl মাইনাস আয়ন থাকে। অর্থাৎ এখানে যদি 1000টা Na প্লাস থাকে তাহলে 1000টা Cl মাইনাস আয়নও থাকবে। তার মানে কি দাঁড়াবে এটাকে, যে এখানে Na প্লাস আয়নের সংখ্যা অনুপাত Cl মাইনাস আয়নের সংখ্যা, এটা কত হবে, এটা 1000 হলে এটাও 1000, অর্থাৎ 1:1। এটা কত দাঁড়ায়, এটা 1:1। তাহলে 1:1 হওয়ার জন্য এই জন্য কি লেখা হয় যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের সংকেত, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি দাঁড়ায়, সোডিয়াম ক্লোরাইড সংকেত 1:1। তাহলে একটা সোডিয়াম হলে একটা ক্লোরিন, এই জন্য এর সংকেতটা লেখা হয় NaCl। ঠিক আছে, NaCl মনে রাখবে, এটা কিন্তু এর অণু নয়, এটা কিন্তু এর অণু নয়, এটা হচ্ছে শুধু ওর সংকেত। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, যে সংকেতটা ওটা কিন্তু শুধু ওটাকে বোঝায় যে ওই যৌগটার মধ্যে ওই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে অনুপাতটা সেটাকে বোঝায়, কিন্তু কি বোঝায় না, এটা কোনো অণুকে কিন্তু বোঝায় না, কারণ আয়নীয় যৌগের ক্ষেত্রে কি অণুর অস্তিত্ব থাকে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে NaCl যে আমাদের ক্যালাসটার গঠন। এবার লক্ষ্য করে যে আমরা আয়নীয় যৌগগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আয়নীয় যৌগগুলোর বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখো কতগুলো জিনিস এখান থেকে পাবো। প্রথমে তো লক্ষ্য করলাম যে তোমাদের একটু আগে বললাম যেমন NaCl একটা কি রকম ক্যালাসাকার যৌগ। তাহলে এরা কি হয় না, আয়নীয় যৌগগুলো কিরকম হয়, এরা ক্যালাসাকার হয়, ঠিক আছে, ক্যালাসাকার বা নিয়তাকার হয়। ঠিক আছে, আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কি হবে, এদের প্রত্যেকটা আয়নীয় যৌগের কি হয়, এটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি কিন্তু থাকে। ঠিক আছে, যেমন সোডিয়াম ক্লোরাইডের এর যদি কঠিন দানাগুলো দেখো তাহলে কিউবের মতো দেখতে। ঠিক একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, যতগুলো আয়নীয় যৌগ আছে সবারই কিন্তু ক্যালাস গঠিত হয়। ঠিক আছে, সবাইকে হচ্ছে ক্যালাসাকার যৌগ। 2 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো এখানে যে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান অত্যন্ত বেশি মানের হয়, অত্যন্ত উচ্চ মানের হয়। কেন এমনি হয় না, ভালো করে লক্ষ্য করো, একটা আয়নীয় যৌগ আগে বললাম, আয়নীয় যৌগ কিভাবে গঠিত হয়, আয়নীয় যৌগ সেগুলো কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো খুব কাছাকাছি থাকে। আয়নীয় যৌগের মধ্যে কি থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো কি হয়, খুব কাছাকাছি অবস্থায় থাকে। ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন গুলো খুব কাছাকাছি থাকায় এরা কি করে, দেখো এদেরকে পরস্পরের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল থেকে দূর করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আমি যদি আয়নগুলোকে সরাতে চাই তাহলে এদের মধ্যে যে তীব্র আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলটাকে অতিক্রম করতে হবে, এবং তার জন্য কি প্রচুর পরিমাণে কি হয়, আমাকে শক্তি প্রয়োগ করতে হয়, অর্থাৎ তাপ শক্তি প্রয়োগ করতে হয়। তার মানে হচ্ছে কি, তাহলে প্রচুর পরিমাণ তাপ শক্তি দিতে গেলে কি হবে, আমাকে তাপমাত্রা অনেক বাড়াতে হবে। তাহলে এদের ক্ষেত্রে এই জন্য কি হয়, যে গলনাঙ্কের মানটা অনেক বেশি হয়। যেমন আমার সাধারণ লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক কত হয়ে যায়, এর গলনাঙ্ক প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো এটাকে, তো এবার গলনাঙ্ক কত দাঁড়িয়ে যায়, প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সাধারণ লবণ যেটা খাদ্য লবণ তার গলনাঙ্ক হচ্ছে কত, 800 ডিগ্রি সেলসিয়াস। কেন বুঝতে পারছো, কারণ ক্যাটায়নের মধ্যে তীব্র আকর্ষণ বলটাকে অতিক্রম করতে এই শক্তিটার প্রয়োজন হচ্ছে। 3 নম্বর একটা ইম্পর্টেন্ট এখানে লক্ষ্য করো জিনিস, যে আয়নীয় যৌগগুলোকে 3 নম্বর দেখো, আয়নীয় যৌগগুলো কিরকম হয় না, আয়নীয় যৌগগুলো কিরকম হয়, আয়নীয় যৌগগুলি হয় কঠিন হয় কিন্তু ভঙ্গুর হয়, কঠিন কিন্তু ভঙ্গুর।
কঠিন দেখো, যেমন সোডিয়াম ক্লোরাইড, ভালো করো লক্ষ্য করো, কঠিন, ঠিক আছে, কিন্তু দেখো বল প্রয়োগ করো, একটু দেখো হাতুড়ি দিয়ে যদি মারো বা কোনো কঠিন জিনিস দিয়ে যদি আঘাত করো, দেখবে গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে। ভঙ্গুর মানে তোমার কি সহজে ভেঙে যায়। যেমন কাঁচ একটা ভঙ্গুর পদার্থ, দেখবে একটু কি হয়, আঘাত করলে কাঁচ তোমার টুকরো টুকরো হয়ে যায়, তাহলে কাঁচ ঠিক বুঝালে, ঠিক ওরকমই সোডিয়াম ক্লোরাইডে তুমি যদি ক্যালাসটাকে নিয়ে আঘাত করো তাহলে দেখবে গুঁড়ো হয়ে যাবে। তাহলে আমাদের আয়নীয় যৌগগুলো কিরকম হয়, কঠিন হয়, কিন্তু সেগুলো ভঙ্গুর হয়, ঠিক আছে। 4 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, এই যে আয়নীয় যৌগগুলো আমরা নিয়ে কাজ করছি, দেখো আয়নীয় যৌগগুলো কিরকম, এগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করবে না। এরা কি হবে, এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। কেন করে না, না এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি, কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। কেন কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, লক্ষ্য করো এটাকে, না কঠিন অবস্থায় যে আয়নগুলো আছে, যে ক্যাটায়ন অ্যানায়ন, এরা কি হবে, পরস্পরের উপর তীব্র আকর্ষণ বল প্রয়োগ করবে, ঠিক আছে। তাহলে পরস্পরের উপর তীব্র আকর্ষণ বল প্রয়োগ করায় এক্ষেত্রে কি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন কেউ কিন্তু নিজের জায়গা পরিবর্তন করতে পারবে না। তাহলে জায়গা যদি পরিবর্তন না করতে পারে, তাহলে দুটো আমি যদি তড়িৎদ্বার দিয়েও দিই, তাহলেও কিন্তু কি হবে, তড়িৎদ্বারের দিকে এরা কি হবে, গমন করতে পারবে না, তড়িৎদ্বারের দিকে কেউ যেতে পারবে না। ক্যাথোডের দিকেও কি হবে, ক্যাটায়ন গুলো যেতে পারবে না, অ্যানোডের দিকে অ্যানায়ন গুলো যেতে পারবে না, কারণ তারা কি হচ্ছে, পরস্পরের আকর্ষণ বলে কি হবে, এরা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। তাহলে কঠিন অবস্থায় কেন আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে না, এটার অ্যান্সারটা দিবে কিভাবে, না কঠিন অবস্থায় আয়নগুলো যেহেতু তার স্থান পরিবর্তন করতে পারে না, তাই কঠিন অবস্থায় আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। কিন্তু কিভাবে পারে বলো তো, আমি যদি গলিয়ে দিই, কিন্তু এটাকে যদি গলিয়ে দেওয়া হয়, কিন্তু গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনে সক্ষম, কেন সক্ষম, না লক্ষ্য করো গলিত অবস্থায় কি হবে, যখন গলে যাবে তখন আয়নগুলো কি পরস্পর থেকে দূরে সরে গেছে এবং আয়নগুলি গতিশীল হয়ে গেছে তখন, ঠিক আছে। তাহলে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে কি হয়, আয়নগুলি পরস্পর থেকে দূরে সরে যায় এবং আয়নগুলোর মধ্যে গতি শক্তি সঞ্চারিত হয়ে যায়, মানে আয়নগুলো তখন কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, কোন অবস্থায়, গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। কেন পারবে না, গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নগুলো কি হচ্ছে, এখন মুক্ত হয়ে গেছে এবং সহজে কি হবে, একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারের দিকে যেতে পারবে। তাহলে কেন গলিত অবস্থায় জলীয় দ্রবণে, কারণ আয়নগুলো তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে, সেই জন্য তড়িৎ পরিবহন করবে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, এটা তো 4 নম্বর হলো, 5 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, যে আয়নীয় যৌগগুলি কি হয়, ধ্রুবীয় দ্রাবক, যেমন জল, ঠিক আছে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন হচ্ছে জল একটা ধ্রুবীয় দ্রাবক, ধ্রুবীয় বলতে কি বোঝায়, দেখো ধ্রুবীয় মানে হচ্ছে কি, যে সমস্ত দেখো যে ধ্রুবীয় যৌগ কারা, না যাদের মধ্যে কি ডাইপোল থাকে, ডাইপোল মানে কি দ্বিমেরু থাকবে। যেমন জলের ক্ষেত্রে লক্ষ্য করো, জলের অণুর গঠনটা তোমরা যদি দেখো, তাহলে জলের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হয়, অক্সিজেন মেরুটা কি হবে, অক্সিজেন মেরুটা হবে ডেল্টা মাইনাস, কারণ কি হবে, এরা এই যে বন্ধনের ইলেকট্রন জোড়, সেটা কি অক্সিজেনের দিকে বেশিটা সরে আসবে, অক্সিজেনের কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই বন্ধনে ইলেকট্রন জোড়টা সরে আসবে কোন দিকে, অক্সিজেনের দিকে সরে আসবে, ফলে অক্সিজেন কিছুটা আংশিক ঋণাত্মক আধান পেয়ে যায়, তাহলে অক্সিজেন হচ্ছে নেগেটিভ ডেল্টা মাইনাস, হাইড্রোজেন তখন ডেল্টা প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও হাইড্রোজেনটা হবে ডেল্টা প্লাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জলের অণুটার একদিকটা হচ্ছে ধনাত্মক এবং একদিকটা হচ্ছে তোমার ঋণাত্মক, তাহলে এটা কিসে পরিণত হলো, একটা ডাইপোলার অণুতে, অর্থাৎ এটা একটা ধ্রুবীয় যৌগে পরিণত হলো, ঠিক আছে। তাহলে যেহেতু জল এখানে জলের অণুগুলো যেহেতু ধ্রুবীয়, এই জন্য আমরা জলকে কি বলছি, একটা ধ্রুবীয় দ্রাবক বলছি, ঠিক আছে। তো ধ্রুবীয় দ্রাবকের মধ্যে একটা আয়নীয় যৌগ কেন দ্রবীভূত হয়, লক্ষ্য করো এটাকে, ধরে একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে এটা ধরো একটা আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগ মানে কি থাকবে, এটা আয়নীয় যৌগটা কি দ্বারা গঠিত,
আয়ন দ্বারা গঠিত, ঠিক আছে? তাহলে পজিটিভ নেগেটিভ ঠিক আছে। তাহলে এটা ধরো একটা আয়নীয় যৌগ, এই আয়নীয় যৌগটাকে আমরা যদি জলের মধ্যে দিয়ে দিই, তাহলে জলের মধ্যে দিলে কি হবে না, জলের যেটা দেখো এই যে আমরা এখান থেকে অ্যানায়নটা রয়েছে, যেটা পৃষ্ঠে যে অ্যানায়নটা রয়েছে, ঠিক আছে, জলের মধ্যে যে দেবে, জল কি করবে, এর হাইড্রোজেন মেরুটা দিয়ে কি করবে, হাইড্রোজেন মেরুটা দিয়ে কি করবে, অ্যানায়নটাকে টানতে শুরু করবে, অ্যানায়নটা কি হবে, নিজের দিকে টানতে শুরু করবে। ঠিক একইভাবে লক্ষ্য করে এটাকে, তাহলে হাইড্রোজেন মেরুটা দিয়ে কি হবে, টানতে শুরু করছে, কারণ হাইড্রোজেন মেরুটা হচ্ছে এখানে কি ডেল্টা প্লাস। হ্যাঁ, তাহলে এই ডেল্টা প্লাস হাইড্রোজেন মেরুটা দিয়ে কি হচ্ছে, এটা কাকে টানছে, এখানে অ্যানায়নটাকে টানতে শুরু করবে, ঠিক আছে। ঠিক একইভাবে যে ধনাত্মক যে আয়নগুলোকে থাকবে, যেটা পৃষ্ঠে আছে, সেই ধনাত্মক আয়নগুলোকে কি হবে না, অক্সিজেন মেরুটা দিয়ে তখন টানতে শুরু করবে। তাহলে অক্সিজেন মেরুটা দিয়ে টানতে শুরু করাই তোমার কি হবে, যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কি হবে, দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে কি আছে, নিজেদের মধ্যে আকর্ষণের জন্য ওরা কি যৌগটার মধ্যে থাকছে, ওই ক্যালাসটার মধ্যে এরা থাকতে চাইবে, কিন্তু বাইরের দিক থেকে জল টানছে, তাহলে জল টানতে থাকার জন্য কি হবে, তাহলে এখানে দুটোর মধ্যে একটা যুদ্ধ শুরু হবে। একটা হচ্ছে এই আয়নটাকে ভেতর দিকে টেনে ধরে রাখার চেষ্টা করবে, আর বাইরের দিকে জলের অণুগুলোকে টেনে বের করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে যেটা দেখা যাবে, যেমন আমি যদি সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে কোনটা জিতে যাবে না, এই যে জলের যে আকর্ষণটা, এটা কিন্তু জিতে যাবে। এ কি করবে, এখান থেকে যে অ্যানায়নগুলো ধরো Cl- কে বের করে নিতে পারবে, এখান থেকে Na+ কেও বের করে নিতে পারবে। তাহলে ক্যালাসটা থেকে কি হবে, ধীরে ধীরে Na+ এবং Cl- খসে খসে কি হবে, জলের মধ্যে চলে আসবে, এবং জলের মধ্যে যখন চলে আসবে, তখন জলের মধ্যে যখন এই আয়নগুলো চলে আসবে, দেখো তখন কি হবে, ধরো এখানে Na+ চলে এলো, তাহলে Na+টাকে তখন কি হবে, যেই চলে এলো তখন কি হবে, যে জলের অণুগুলো তখন এটাকে আবার চারদিক থেকে ঘিরে ধরবে, ঠিক আছে, একে আবার চারদিক থেকে ঘিরে ধরবে। কিভাবে ঘিরে ধরবে লক্ষ্য করো, এখানে 6টা জলের অণু, কি হবে, এখানে 6টা জলের অণু অষ্টতলকীয় ভাবে একে ঘিরে ধরবে। কি হবে, 6টা জলের অণু কি হবে, এখানে অষ্টতলকীয় ভাবে কি হবে, Na+ কে ঘিরে ধরবে। ঘিরে ধরায় কি হবে বলো, এটা না, এই যে Na+টা তখন আমরা লিখছি এটাকে, তখন আমরা কি বলবো, Na+টা জলযোজিত হয়ে গেছে, তখন এটা হবে কি জলযোজিত Na+ আয়ন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ঠিক একইভাবে যে Cl- যখন বেরোবে এখান থেকে, তো Cl- কি হবে, তখন 6টা জলের অণু কিন্তু একে ঘিরে ধরে নেবে। তাহলে ওকে কি করে ঘিরে ধরবে এটাকে, যদি Cl- ধরো বার হচ্ছে এখান থেকে, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, একেও 6টা H2O অণু ধরে নেবে। কিভাবে ধরবে লক্ষ্য করো, তখন হাইড্রোজেন প্রান্তটা কি হবে, ভেতর দিকে থাকবে, হাইড্রোজেন প্রান্তটা তখন ভেতরের দিকে থাকবে এদের, ঠিক আছে। তাহলে কি হবে এটাকে, তখন এখানে দেখো যে অ্যানায়নটাকে, সেই অ্যানায়নটাকে কি হচ্ছে, 6টা জলের অণু ঘিরে ধরছে অষ্টতলকীয় ভাবে, ঠিক আছে, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। তাহলে এটা হচ্ছে কি জলযোজিত, তখন এটা Cl-, এটা হচ্ছে জলযোজিত Cl-, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, জলযোজিত Na+ আর জলযোজিত Cl-। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, এই যে জলযোজন যখন হবে না, তখন শক্তি বেরোবে। তাহলে Na+ যখন জলযোজিত হবে শক্তি বেরোবে, Cl- যখন জলযোজিত হবে তখনও শক্তি বেরোবে। তাহলে মোট যে শক্তিটা এখানে তৈরি হচ্ছে, সেই শক্তিটা কিসে কাজে লাগে বলতো না, এই যে আয়নীয় যৌগটা এমনিতে তো ভাঙবে না আয়নীয় যৌগটা, তাহলে এখানে শক্তির দরকার। এই শক্তিটা আসবে কোথা থেকে, এই যে Na+ এবং Cl- যে জলযোজনটা হলো, সেই জলযোজন থেকে শক্তিটা বেরোবে। এই শক্তিটা কি হবে, তখন এই আয়নীয় যৌগটাকে ভাঙতে সাহায্য করবে, ঠিক আছে। তো এই জলযোজনটা এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা ধাপ। এই জলযোজনের আরেকটা জিনিস হচ্ছে, এই জলযোজনের পরে যে শক্তিটা উৎপন্ন হবে, সেটা যদি কম হয়, যদি কার থেকে কম হয়, যদি এই ক্যালাসটা ভাঙতে যতটা শক্তি দরকার, অর্থাৎ ল্যাটিস এনার্জি যতটা, তার থেকে যদি শক্তিটা কমে যায়, তাহলে কিন্তু ভাঙবে না, ঠিক আছে, তখন কিন্তু ভাঙবে না। যেমন ধরো কেরোসিনের মধ্যে যদি নুন দিয়ে দাও, সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি দেখতে হবে এটাকে না, যেহেতু কেরোসিন হচ্ছে অধ্রুবীয়, তাহলে ওইখানে কি Na+ এবং Cl- এর কি হবে, সেখানে তোমার কি হবে, সেখানে তোমার কি হবে, এটা
সলভেশন হবে না। সলভেশন না হলে কি হবে, সলভেশন না হলে কি হবে, এখানে যে শক্তি বেরোবে না। তাহলে শক্তি যদি উৎপন্ন না হয় তাহলে ভাঙার জন্য যে শক্তি দরকার সেটা পাওয়া যাবে না। তাহলে সেই জন্য তোমার কি হবে, কেরোসিনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু দ্রবীভূত হবে না। ঠিক আছে।